এই কারণেই হুয়াং তাংসুকে চুমু খেতে শুরু করলো, কিন্তু তাংসু দ্রুত পিছিয়ে গিয়ে তাকে জিজ্ঞাসা করলো, চলো নাচি, কারণ সে বুঝতে পেরেছিল যে হুয়াং তাকে বিয়ের প্রস্তাব দিতে চলেছে। কিন্তু তাংসুর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল হুয়াংকে প্রথমে তার সত্যিটা বলা। তাই নাচের পর তাংসু অবশেষে সত্যিটা বলল, আমি সেই সুপারস্টার তাংসু যাকে তুমি ঘৃণা করো, কিন্তু এখন আমি এই ব্যাপারটা আর গোপন রাখতে পারছি না, কারণ এখন আমিও তোমাকে পছন্দ করতে শুরু করেছি। কিন্তু ঠিক তখনই তাংসু দেখল যে হুয়াং কিছুই শোনেনি, বরং সে ঘুমিয়ে পড়েছে। তাই তাংসু হাসতে শুরু করলো এবং তারপর ভালোবাসার দৃষ্টিতে হুয়াংয়ের দিকে তাকাতে লাগলো, কারণ সে এটাও বুঝতে পেরেছিল যে তার হৃদয়ে কেবল হুয়াংই আছে। এরপর হুয়াং ঘুম থেকে জেগে টাংসুকে ঘুমাতে দেখে তাকে বাড়ির ভেতরে নিয়ে আসে, কিন্তু ভুলবশত দুজনের ঠোঁট স্পর্শ করে যায়, যার ফলে হুয়াং বেশ অবাক হয়। তবে হুয়াং আবার টাংসুকে চুমু খায় এবং তারপর বলে, এখন এটা নিশ্চিত যে আমার সত্যিকারের ভালোবাসা শুধু টাংসুই, আর তাই আমি আমার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারছি না। আর হুয়াং টাংসুর দিকে তাকিয়ে সেখানেই ঘুমিয়ে পড়ে। কিন্তু সকালে যখন হুয়াং চোখ খোলে, সে দেখে যে টাংসু পুরো বাড়িতে নেই, অর্থাৎ সে উধাও হয়ে গেছে। এরপর সে একটি চিঠি খুঁজে পায়, যেখানে লেখা ছিল, বস দুঃখিত, আপনাকে বিদায় না জানিয়েই চলে যাচ্ছি, কিন্তু আমি 3 মাস পর ফিরে আসব। এটা দেখে হুয়াং অবাক হয়ে যায়। তারপর সে জোকে ফোন করে সব জানায় এবং বলে, এই ঘটনা ঘটেছে এবং যেভাবেই হোক আমার টাংসুকে খুঁজে বের করার নির্দেশ দিয়েছি। জো তাই করতে শুরু করে। এরপর জো হুয়াংকে বলে, টাংসুকে ফিটনেস সেন্টারে পাওয়া গেছে, আমি তোমাকে তার ঠিকানা পাঠাচ্ছি। তারপর সেই দিনই হুয়াং ফিটনেস সেন্টারে পৌঁছায়। অবশেষে সে টাংসুকে দেখতে পেল, যে প্রাণপণে ব্যায়াম করতে করতে বলছিল, আমি হাল ছাড়ব না, হুয়াংয়ের জন্য আমাকে ওজন কমাতেই হবে। টাংসুর এই কথা শুনে হুয়াং অবাক হয়ে গেল। তার মানে টাংসুও আমাকে পছন্দ করে এবং সে এই সবকিছু আমার জন্যই করছে। এটা দেখে সে অবাক হয়ে বলল, আমিও ওর জন্য 3 মাস অপেক্ষা করব। এরপর হুয়াং টাংসুর জন্য অপেক্ষা করার শপথ নিল এবং নিজের সমস্ত কাজ নিজে করতে শুরু করলো। আর সেই 3 মাস পূর্ণ হওয়ার জন্য ক্যালেন্ডারের দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। অন্যদিকে টাংসু তার ওজন কমানোর জন্য দিনরাত পরিশ্রম করতে লাগলো। এখন তার লক্ষ্য ছিল হুয়াংকে মুগ্ধ করা নয়, বরং ইন্ডাস্ট্রিতে ফিরে আসা, যাতে সে মিংমিংকে একটি উপযুক্ত জবাব দিতে পারে। আর তারপর ঠিক এভাবেই 3 মাস পূর্ণ হলো। তাই আজ হুয়াং খুব খুশি ছিল, আজ আমার টাংসু বাড়ি ফিরবে। তাই সে পুরো বাড়ি সাজিয়েছিল। কিন্তু টাংসু বাড়ি না ফেরায় হুয়াং খুব রেগে গেল। আর ঠিক অন্যদিকে টাংসু হিয়ের সাথে দেখা করছিল এবং একটি পোশাক পছন্দ করছিল, যে ততদিনে খুব ছিপছিপে ও স্মার্ট হয়ে গিয়েছিল। পরের দৃশ্যে হুয়াংয়ের কোম্পানির বার্ষিকী পার্টি চলছিল। হুয়াং গাড়ি থেকে নামতেই সবাই তাকে মিংমিংয়ের ব্যাপারে জিজ্ঞাসা করতে শুরু করলো, মিংমিং কোথায়, কারণ সে নিখোঁজ ছিল। এই কারণেই সব সাংবাদিকরা হুয়াংকে জিজ্ঞাসা করলো, এটা কি সত্যি যে আপনার কাজের মেয়ে খাবারে কিছু মিশিয়েছিল? এটা কি সত্যি যে আপনার কাজের মেয়ে মিংমিংয়ের শত্রু? কিন্তু হুয়াং কোনো উত্তর দিল না, বরং সে চুপচাপ ভেতরে চলে গেল। এরপর পার্টি শুরু হলো, যেখানে টাংসুও সুন্দর করে সেজেগুজে এসে খাবার খেতে শুরু করলো। ঠিক তখনই ইয়ানজি সেখানে এসে জিজ্ঞাসা করলো, আপনিও কি এই কোম্পানিতে কাজ করেন? কারণ আপনাকে আমার চেনা চেনা লাগছে। আর আপনার নাম কি? টাংসু আর সামনে ইয়ানজিকে দেখে অবাক হয়ে গেল এবং তারপর বলল, দুঃখিত, আমি আপনাকে চিনি না। ঠিক তখনই হুয়াংও পার্টিতে এসে দূর থেকে তাদের দুজনকে দেখে কাছে এগিয়ে এসে ইয়ানজির সাথে কথা বলতে শুরু করলো। তখন টাংসুও সুযোগ বুঝে সেখান থেকে বেরিয়ে গেল এবং লিসোকে বলল, দেখো, এই জন্যই আমি তোমার সাথে এই পার্টিতে আসতে চাইনি, কিন্তু তুমি আমাকে জোর করে এখানে নিয়ে এসেছো, তাই আমি একটু তাজা হাওয়া খেতে বাইরে যাচ্ছি। এই বলে সে বাইরে আসতেই আতশবাজি শুরু হয়ে গেল। এটা দেখে টাংসু খুব খুশি হলো। কিছুক্ষণ পর হুয়াংও সেখানে এসে টাংসুর সাথে কথা বলতে শুরু করলো। এটা দেখে টাংসু ঈর্ষান্বিত হলো। আমি তার জন্য কঠোর পরিশ্রম করে আগের মতো হয়েছি, তাহলে সে আমাকে অন্য কেউ ভেবে আমার সাথে ফ্লেট করছে কি করে? হুয়াং বলল, আসলে আজ আমার খুব মন খারাপ, কারণ আমার কাজের মেয়ে আমাকে ছেড়ে চলে গেছে এবং এখনো ফিরে আসেনি। তাই তুমি কি আমার কাজের মেয়ে হতে চাও? এটা শুনে টাংসু বলল, না দুঃখিত, তুমি আমার খরচ চালাতে পারবে না। এই বলে টাংসুর আগে চলে যেতে শুরু করলো। হুয়াং তাকে থামিয়ে বলল, আমার বাড়িতে আরও দামি ফুলদানি আছে যা তুমি ভাঙতে পারো। এই কথা শুনে টাংসু অবাক হয়ে গেল, কারণ হুয়াং তাকে না দেখেই চিনে ফেলেছিল। এরপর দুজনেই পার্টিতে এসে নাচতে শুরু করলো, যেখানে টাংসু তাকে জিজ্ঞাসা করলো, কিন্তু বস, আপনার তো মুখ চেনার ক্ষমতা নেই, তাহলে আপনি আমাকে চিনলেন কি করে? হুয়াং বলল, কারণ আমার হৃদয়ে শুধু তুমিই আছো, আর তাই তুমি মোটা হও বা রোগা, আমি তোমাকে সব অবস্থাতেই চিনতে পারবো। এ কথা শুনে টাংসু খুশি হলো। হুয়াং জোর দিয়ে বলল, আমাকে তোমার মুখ দেখাও। টাংসু বলল, যদি তুমি আমাকে পছন্দ না করো? ঠিক তখনই মিংমিংও সেখানে এলো, যে খুব রেগেছিল, কারণ টাংসুর সাথে ঝগড়ার পর হুয়াং তাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল। তাই মিংমিং বলল, আমি আজ আপনাদের সবার কাছে ন্যায় বিচার চাইতে এসেছি। আমাদের বস হুয়াং আমাকে কোম্পানি থেকে বের করে দিল কেন, যখন আমার কোনো দোষই ছিল না, বরং তার কাজের মেয়ে ইচ্ছে করে আমাকে বাদামের তরকারিটা খাইয়েছিল। তখন টাংসু বলল, না, সেরকম কিছুই না, আমি হুয়াংয়ের কাজের মেয়ে এবং আমি সত্যি তরকারিতে কিছু মেশাইনি। কিন্তু মিংমিং থামল না। হুয়াং বলল, আমি ভেবেছিলাম সেদিনের সতর্ক বার্তার পর তুমি এখন আর কোনো ভুল করবে না,
কিন্তু আমি ভুল ছিলাম। আর তারপর হুয়াং সবার সামনে মিংমিংয়ের আসল সত্যিটা বলে দিল। এই মেয়েটি আর কেউ নয়, আমাদের পুরনো টিম লিডার টাংসু। এই কারণেই সে এত সব নাটক করেছিল এবং আমাকে কোম্পানি থেকে বের করে দিয়েছিল। এই কথা শুনে সবাই হতবাক হয়ে গেল, আর হুয়াংও অবাক হয়ে টাংসুকে সঙ্গে নিয়ে গাড়িতে বসিয়ে তার উপর প্রচণ্ড রেগে যেতে লাগলো। টাংসু বলল, এরকম কিছুই না, আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু হুয়াং তাকে বিশ্বাস করলো না। তার মনে হলো ইন্ডাস্ট্রিতে ফিরে আসার জন্য টাংসু এতদিন তাকে ব্যবহার করে আসছিল। টাংসু যখন গাড়ি থেকে নামতে শুরু করলো, হুয়াং রাগে তাকে জাপটে ধরে জোর করে চুমু খেলো। এটা দেখে টাংসু হুয়াংকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে গেল। এরপর ইয়ানজিও টাংসুকে চলে যেতে দেখলো, আর হুয়াং রাগের মাথায় এটা করেছিল, কারণ সে বিশ্বাস করতে পারছিল না যে টাংসু প্রথম থেকেই তার সাথে প্রতারণা করে আসছিল। তাই কাঁদতে কাঁদতে সে নিজেকে মারতে শুরু করলো। পরের অংশের জন্য ভিডিওটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলটি ফলো করুন।